গল্প শুনতে কারই না ভালো লাগে, কিন্তু গল্প পড়তে অনীহা। তাই বাংলা সাহিত্যের আকর্ষণীয় গল্পগুলিকে নিয়ে আমাদের এই পর্বগুলির পরিকল্পনা গল্প পাঠের আসর। আজ আপনাদের জন্য শ্রী প্রভাত কুমার মুখোপাধ্যায়ের রসময়ীর রসিকতা। শ্রী প্রভাত কুমার মুখোপাধ্যায় বাংলা কথা সাহিত্যের জগতের এক উজ্জ্বল নক্ষত্র। তার জন্ম 1873 সালের 3রা ফেব্রুয়ারি। ছাত্রাবস্থায় ভারতী পত্রিকায় কবিতা রচনার মধ্যে দিয়ে প্রভাত কুমারের সাহিত্য জীবনের শুরু। পরবর্তীকালে তিনি শুরু করেন গদ্য রচনা। রবীন্দ্র সমকালে তাঁর ছোট গল্পগুলি বাংলা পাঠক সমাজে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিল। তার রচিত শতাধিক ছোট গল্প ও উপন্যাসগুলি বাংলা কথা সাহিত্যের শ্রেষ্ঠ সম্পদ। আজকের এই গল্পটি আমরা নিয়েছি প্রভাত কুমার মুখোপাধ্যায়ের গল্প সমগ্রের 2য় খণ্ড থেকে। গল্প উপস্থাপনায় রয়েছেন চৈতালি ব্রহ্ম। আশা করি আজকের গল্পটি আপনাদের ভালো লাগবে। শুরু হচ্ছে রসময়ীর রসিকতা। ক্ষেত্রমোহন বাবুর 18 বর্ষ ব্যাপী দাম্পত্য জীবন স্ত্রীর সহিত যুদ্ধ বিগ্রহ ও সন্ধি করিতেই কাটিয়াছে। এমন রণরঙ্গিনী স্ত্রী বঙ্গদেশে প্রায় দেখাই যায় না। ক্ষেত্রমোহনের বয়স এখন 40 বৎসর, স্ত্রী রসময়ীর বয়স 30। রসময়ী এ নাম যে রাখিয়াছিল বলিহারি তার প্রতিভা। তবে রসও অনেকগুলি আছে কিনা, এক্ষেত্রে রৌদ্র রস। ক্ষেত্রমোহনের সন্তানাদি কিছু হয় নাই। স্ত্রীর যেরূপ বয়স, আর হইবার ভরসাও নাই। অনেকদিন হইতেই তার মাসি পিসি প্রভৃতি পুনর্বার বিবাহ করিবার জন্য তাহাকে অনুরোধ করিতেছেন। ক্ষেত্রমোহনের আন্তরিক বাসনাও তাহাই, কিন্তু রসময়ীর ভয় এ পর্যন্ত এ বিষয়ে কোনরূপ চেষ্টা চরিত্র করিতে সাহস করেন নাই। ইতিমধ্যেই সামান্য একটা ঘটনা উপলক্ষে রসময়ী ভয়ানক বিপ্লবের সৃষ্টি করিয়া ক্ষেত্রমোহনকে 2 দিন গৃহছাড়া করিল। অবশেষে নিজে তাহার পিত্রালয় হারিশহরে চলিয়া গেল। ক্ষেত্রমোহন তখন সাহসে ভর করিয়া গৃহে ফিরিয়া আসিলেন এবং প্রতিজ্ঞা করিলেন রসময়ীর আর মুখ দর্শন করিবেন না, অন্যত্র বিবাহ করিবেন। এ বাড়িতে রসময়ীকে আর ঢুকিতে দেবেন না, এই শেষ। মাসাধিককাল রসময়ী হালিশহরে বাস করিতেছে। মাঝে মাঝে এইরূপ পূর্বে ঘটিত। ক্ষেত্রমোহন বাবু দন্তে তৃণ করিয়া আসিয়া উপস্থিত হইতেন এবং কত সাধ্য সাধনা করিয়া স্ত্রীকে গৃহে ফিরাইয়া লইয়া যাইতেন। কিন্তু এবার সে নিয়মের ব্যতিক্রম দেখিয়া রসময়ী কিছু চিন্তিত হইয়া পড়িয়াছে। পাড়ার এক বালক প্রত্যহ নৌকাযোগে গঙ্গা পার হইয়া হুগলি ব্রাঞ্চ স্কুলে পড়িতে যাইত। সে ছেলেটি গ্রামে প্রচার করিয়া দিল, ক্ষেত্রমোহন বাবুর বিবাহ দিন স্থির হইয়া গিয়াছে। এই কথা শুনিয়া রসময়ীর দিদি বিনোদিনী একদিন বৈকালে ছেলেটিকে বাড়িতে ডাকিয়া আনিয়া তাহাকে সন্দেশ ও রসগোল্লা খাইতে দিয়া তার কাছে সমস্ত জানিয়ে নিলেন। তারপর তাহাকে বলিলেন, আচ্ছা, তুমি আমাদের কাল একবার 2 বোনকে সে বাড়িতে নিয়ে যেতে বাবা। কেন না, তাদের একবার মিনতি করে বলে কয়ে দেখি, বিয়ে হলে আমার বোনটিরও সুখ হবে না, তার মেয়েও জলে পড়বে। ছেলেটি একটি টাকার লোভে ব্যগ্রভাবে নিজের সম্মতি জানাইল। পরদিন বেলা 11টার সময় ভগিনীকে লইয়া বালকটি চুঁচুড়া যাত্রা করিল। গঙ্গা পার হইতে ঘোড়ার গাড়ি ভাড়া করিয়া মাধবীতলায় হরিশবাবুর গৃহে গিয়া তাহা উপস্থিত হইল। খিড়কি দরজার সামনে গাড়ি দাঁড়াইল। রসময়ী বলিল, এই বাড়ি? হ্যাঁ। আচ্ছা, তুমি গাড়ির ভিতর বসে থাকো, আমরা চট করে ওদের সঙ্গে দেখাটা করে আসি। এই বলিয়া 2 জনেই অবতরণ করিয়া বাড়ির মধ্যে প্রবেশ করিল। 2 জনে বারান্দায় উঠিয়া উপবেশন করিয়া বলিল, বাড়ির গিন্নি কোনটি? একজন প্রৌঢ়াকে দেখাইয়া সকলে বলিল, ইনি গিন্নি। গৃহিণী বলিলেন, তা তোমরা কি মনে করে এসেছো বাছা? বিনোদিনী বলিলেন, তোমাদের মেয়ের নাকি বিয়ে? গৃহিণী বলিলেন, হ্যাঁ, আমার ছোট মেয়েটির বিয়ে। কবে?
এই 20 মাঘ দিন স্থির হয়েছে। পাত্রটি কে? ক্ষেত্রমোহন চক্রবর্তী, হুগলিতে মোক্তারি করেন। সতীনের উপর মেয়ে দিচ্ছ বাছা? গৃহিণীর বিস্ময় প্রতি কথায় বাড়িয়া চলিয়াছিল। তিনি জিজ্ঞাসা করিলেন, তোমরা চেনো নাকি? বিনোদিনী কহিলেন, চিনি নে আবার, খুব চিনি, আমাদের গ্রামেই তো বিয়ে করেছে। গৃহিণী বলিলেন, হ্যাঁ, সতীন আছে বটে, কিন্তু সে স্ত্রীকে পরিত্যাগ করেছে। রসময়ী এতক্ষণ চুপ করিয়া শুনিতেছিল। তাহার মনের রাগ ক্রমশই বৃদ্ধিপ্রাপ্ত হইতেছিল। এই কথা শুনিয়া হস্তপদ ঠক ঠক করিয়া কাঁপিতে লাগিল, চক্ষু দুটি লাল হইয়া উঠিল। বিনোদিনী জিজ্ঞাসা করিল, কেন পরিত্যাগ করেছে, কিছু শুনেছ গা? শুনেছি সে মাগি নাকি বড় দজ্জাল। শ্রবণ মাত্র রসময়ী তড়াক করিয়া লাফাইয়া উঠিল। বারান্দার কোণে ছিল একগাছা ঝাঁটা। নিমেষ মধ্যে সেইটা 2 হস্তে ধরিয়া গৃহিণীর উপর সপাসপ মারিতে আরম্ভ করিল। সঙ্গে সঙ্গে বলিতে লাগলো, কেন কেন, আর কি মরবার জায়গা পেলে না? জায়গা পেলে না? আমার স্বামী ছাড়া কি তোমার মেয়ের অন্য কোনো পাত্র জুটলো না? এই অভাবনীয় ঘটনায় বাড়ির লোকে ক্ষণকালের জন্য হতবুদ্ধি হইয়া রইল। তাহার পর মহাগণ্ডগোল আরম্ভ হইল। অল্প বয়স্কা বালিকারা দৌড় দিয়া কেহ খাটের নিচে, কেহ সিন্ধুকের আড়াইলে লুকাইল। বাড়ির ঝি বসিয়া বাসন বাজিতেছিল। সে খুন করলে রে, সেপাই, হে পাহারাওয়ালা বলিয়া ঊর্ধ্বশ্বাসে ছুটিয়া রাস্তায় বাহির হইয়া পেরিল। এদিকে বাড়ির অপর মেয়েরা আসিয়া রসময়ীকে ধরিয়া ফেলিল। রসময়ী তখন গৃহিণীকে ছাড়িয়া তাহাদের উপর কিল চর ও নিষ্ঠিবন বৃষ্টি করিতে লাগিল এবং হাঁপাইতে হাঁপাইতে বলিতে লাগিল, কোনেটি গেল কোথা? একে তাকে বের কর, চোখ দুটো গেলে দিয়ে যাই, নাকটা কেটে দিয়ে যাই, দাঁতগুলো ভেঙে দিয়ে যাই। বিনোদিনী এতক্ষণ চুপ করিয়া দাঁড়াইয়াছিল। ক্রমে সদর দরজায় লোক হৈ হৈ করিতে লাগিল। তখন সে বলিল, রসময়ী, থাম, ক্ষমা দে বোন, খুব হয়েছে, চল বাড়ি চল। ঝি ছুটিয়া আসিয়া বাড়িতে প্রবেশ করিয়া বলিল, ওকে যেতে দিওনি, থানায় খবর দিয়ে এসেছি, দারোগা আসছে। যাবে আর কোথা? দারোগা আসুক তবে যেও বলিয়া 2-3টি স্ত্রীলোক রসময়ীকে ধরিতে অগ্রসর হইল। রসময়ী এক লম্ফে উঠানের কোণ হইতে আঁশবটিখানা সংগ্রহ করিয়া মাথার উপর সবেগে ঘুরাইয়া বলিল, খুন চেপেছে, আমার খুন চেপেছে, সবাইকে খুন করে ফাঁসি যাব। ইহা দেখিয়া সমস্ত স্ত্রীলোক মা গো বলিয়া ছুটিয়া ঘরে ঢুকিয়া দুয়ার বন্ধ করিয়া দিল। রসময়ী তখন দিদির সহিত খিড়কি দরজা দিয়া বাহির হইয়া গাড়িতে উঠিয়া বলিল, পার ঘাটে চলো। বলা বাহুল্য, হরিশ্চন্দ্রবাবু ক্ষেত্রমোহনকে কন্যাদান করিলেন না। তাহার গৃহিণী বলিলেন, সে খুনে মেয়ে মানুষ, মেয়ে দিলে আমার মেয়েকে খুন করে ফেলবে, তুমি অন্যত্র চেষ্টা দেখো। পরদিন কাছারিতে গিয়া হরিশবাবুর মুখে ক্ষেত্রমোহন সকল কথাই শ্রবণ করিলেন। রাগে তার সর্বশরীর জ্বলিতে লাগিল। কাছারি হইতে বাড়ি ফিরিয়া হাত মুখ ধুইয়া অন্তঃপুরে বসিয়া ক্ষেত্রবাবু তামাক খাইতেছিলেন। এমন সময় হঠাৎ ঝড়ের মতো রসময়ী আসিয়া প্রবেশ করিল। কি মনে করে? রসময়ী অসম্ভব সংযমের সহিত উত্তর দিল, একটা শ্রাদ্ধের জোগাড় করতে। তামাক টানিতে টানিতে ক্ষেত্রমোহন বাবু বলিলেন, শ্রাদ্ধটা কার? হরিশ্চাটুর্যের মেয়ের আর মেয়ের মার। তাহলে 2টো শ্রাদ্ধ বলো? সঙ্গে সঙ্গে অমনি তার নিজেরটাও সেরে নিলে হয় না? সেইটি হবে না এখন। বুড়ো বয়সে বিয়ে করছো নাকি শুনলাম? করছি তো, করবো না কেন? তোমার ভয় নাকি? করো না, করে একবার মজাটা দেখোই না। কি করবে তুমি? এই এমন কিছু না, আঁশবটি দিয়ে সে মেয়ের নাকটা কেটে দেব আর বুকে একখানা 10 মণে পাথর চাপিয়ে দেব। আর তোমার নাক কানটা যদি কেউ কেটে দেয়? এসো না, কাটো না, তুমিই কাটো না হয় বলিয়া রসময়ী নিজ কোমরে 2 হাত দিয়া ঝুঁকিয়া নিজের মুখ ক্ষেত্রমোহনের অতি নিকটে সরাইয়া দিল। তুমি না মরলে আর বিয়ে করছি নে, মরবে কবে? এই কথা শুনিয়া
রসময়ী বিদ্রুপের স্বরে হা হা করিয়া হাসিয়া উঠিল, বলিল, আমি মরবো কবে জিজ্ঞাসা করছো? রশি বামনি এখন মরছে না, তার অনেক দেরি, বিস্তর বিলম্ব। তোমার বিয়ে করার বয়স যাবে, বুড়ো থুরথুরে হবে, ভুঁয়ে মুয়ে হয়ে যাবে, তখন আর কেউ তোমায় মেয়ের বিয়ে দিতে রাজি হবে না, তখন আমি মরব। দাম্পত্য রসালাপ এই পর্যন্ত অগ্রসর হইলে বাহিরে একখানি গাড়ি থামিবার শব্দ হইল। রসময়ী বলিল, তবে সেই কথাই রইল, এখন তবে আসি। দিদি ও পাড়ায় তার জায়ের বাড়ি গিয়েছিল, ভাবলাম তোমার সঙ্গে এসে দুটো মনের কথা কয়ে যাই বলিয়া রসময়ী প্রস্থান করিল। উক্ত কথোপকথনের পর 6 মাস কাটিয়া গিয়াছে। রসময়ীর গর্ব সফল হইল না। এখন সে মৃত্যুশয্যায় শায়ী। সংবাদ পাইয়া ক্ষেত্রমোহনবাবু হালিশহরে গেলেন। চিকিৎসাদির কিছুই ত্রুটি হইল না, কিন্তু রসময়ী বাঁচিল না। আরও মাস 6 কাটিল। ক্ষেত্রমোহনের পার্শ্বচর বন্ধু বান্ধবগণ নানা স্থানে পাত্রী অন্বেষণে ব্যস্ত হইলেন। অবশেষে হুগলির নিকটস্থ একটি গ্রামে সুযোগ্য পাত্রীর সন্ধান পাওয়া গেল। ক্ষেত্রমোহন স্বয়ং গিয়া দেখিয়া আসিলেন। বিবাহের কথাবার্তা পাকা হইল। তারপর হঠাৎ ডাকপিয়ন আসিয়া ক্ষেত্রমোহনবাবুর হস্তে একখানি পত্র দিয়া গেল। খামের উপর হস্তাক্ষরের প্রতি দৃষ্টিপাত করিয়া ক্ষেত্রমোহনের মাথা ঘুরিয়া গেল। 2-4 বার চক্ষু রগড়াইয়া বারংবার খামখানির শিরোনামা পরীক্ষা করিতে লাগিলেন। কাছে আনিয়া দূরে সরাইয়া নানা প্রকারে দেখিলেন। অবশেষে কম্পিত হস্তে পত্রখানি পড়িলেন। পড়িয়া তাহার মুখ বিবর্ণ হইয়া গেল। মক্কেলদেরকে বিদায় করিয়া দিলে খুড়া মহাশয় তাহাকে জিজ্ঞাসা করিলেন, চিঠি এলো ক্ষেত্তর? জড়িত কণ্ঠে ক্ষেত্রমোহন বলিলেন, আগে হ্যাঁ। কোথাকার চিঠি? তাই তো ভাবছি। ক্ষেত্রমোহনের মুখভাব এবং কণ্ঠস্বরের বিকৃতি লক্ষ্য করিয়া খুড়া মহাশয় উঠিয়া আসিলেন। তখন ক্ষেত্রমোহন পত্রখানি দ্বিতীয়বার পাঠ করিতেছেন। তাহার নিঃশ্বাস বন্ধ হইবার উপক্রম হইয়াছে, চক্ষু কপালে উঠিয়াছে। খুড়া মহাশয় দ্রুতভাবে বলিলেন, কি ব্যাপার, কি কোনো দুঃসংবাদ নয় তো? ক্ষেত্রমোহন বাবু নীরবে পত্রখানি খুড়া মহাশয়ের হাতে। পত্রখানি বেগুনি রঙের ম্যাজেন্টা কালি দিয়া লেখা। উপর স্থানের নাম নাই, তারিখ নাই, নিম্ন প্রকারে লিখিত, শ্রী শ্রী দুর্গা সহায় প্রণাম পূর্বক নিবেদনঞ্চ বিশেষ তোমার মতিশ্চন্ন ধরি আছে, মনে করিয়াছ রসময়ী মরিয়াছে, আপদ গিয়াছে, এইবার বিবাহ করি। আমি মরিয়াছি বটে, কিন্তু তাই বলিয়া তুমি নিষ্কৃতি পাইয়াছ তাহা মনে করিও না। বাড়ির সম্মুখে যে বড় বট গাছ আছে, তাইতে আমি আজকাল বাস করিতেছি। তুমি কি করো, কোথায় যাও, সমস্তই আমি সেখানে বসিয়া দেখিতেছি। রাত্রিরে গাছ হইতে নামিয়া মাঝে মাঝে তোমার শয়ন ঘরে যাই, তোমার খাটের চারিদিকে ঘুরিয়া বেড়াই। একবার ইচ্ছা করে গলাটা টিপিয়া দিয়া তোমাকেও আমার সঙ্গী করি। আমার এখানে বড্ড একলা বোধ হয়। আমার চেহারা এখন অতিশয় খারাপ হইয়া গিয়াছে। আমার গায়ের মাংস চামড়ার কিছুই নাই, খালি হাড় আছে, তাও সাদা নয়। গঙ্গার তীরে আমাকে যে পোড়াইয়াছিলে, তাইতে হাড়গুলো কালো কালো হইয়া গিয়াছে। যাহা হোক, নিজের রূপ বর্ণনা নিজে মুখে শোভা পায় না। বিবাহ করিও না, করিলে তোমার নলাটে অশেষ দুর্গতির নেকা আছে। রসময়ী। পত্র পড়িয়া খুড়া মহাশয়ের মুখও কালিমাময় হইয়া গেল। ভীত স্বরে জিজ্ঞাসা করিলেন, এ হাতের লেখা কার, চিনতে পারছ? খুব চিনি, তারই হাতের লেখা। অন্য কেউ জাল করেনি তো? ভগবান জানেন। খুড়া মহাশয় নিকটস্থ চেহারে বসিয়া রইলেন। আচ্ছা খুড়ো মশাই, ভূতে কখনো চিঠি লেখে?
খুড়া মহাশয় বলিয়া উঠলেন, ভূত বলতে নেই, ভূত বলতে নেই, অপদেবতা বলো, জয় রাঘব রামচন্দ্র। অবশেষে খুড়া মহাশয় বলিলেন, দেখো কারুর বদমাইশি নয় তো, এমনটাই কি হতে পারে? অনেক রকম ভৌতিক উপদ্রবের কথা শুনেছি বটে, কিন্তু এরকমটা কখনো তো শোনা যায়নি। আচ্ছা, বৌমার হাতের লেখা আগেকার চিঠিপত্র কিছু আছে কি? লেখাটা মিলিয়ে দেখলে হয়। ক্ষেত্রমোহন বলিলেন, পুরনো চিঠি আছে বই কি। অবশেষে বাকি পত্রগুলি লইয়া সেগুলি টেবিলের উপর ফেলিয়া খুড়া মহাশয় সমস্ত দেখিয়া দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করিয়া বলিলেন, একই হাতের লেখা তো দেখছি। তারপরে একখানা 1 পয়সার 6খানাওয়ালা সাধারণ সাদা খাম, তাহাতে একখানি 2 পয়সার টিকিট আঁটা আছে। ক্ষেত্রমোহনের হাতে খামখানি দিয়া বলিলেন, কোথাকার ছাপ দেখো তো। হুগলির ছাপ, কালকের তারিখ। খুড়া মহাশয় চুপ করিয়া বসিয়া রহিলেন। মাঝে মাঝে কেবল অস্ফুট স্বরে বলিতে লাগিলেন, জয়রাম, সীতারাম, সীতারাম। সেদিন সন্ধ্যাবেলায় ক্ষেত্রমোহনের শয়নকক্ষে খুড়াবাইপো বসিয়া কথোপকথন করিতেছিলেন। ক্ষেত্রমোহন বলিলেন, তাহলে খুড়ো মশাই কি করা যায়? বিবাহটা বন্ধ করে দেওয়াই যাবে। খুড়া মহাশয় বলিলেন, আমি তো তার দরকার দেখছি নে। যদি কোনো উপদ্রব অত্যাচার হয়? খুড়া মহাশয় কিয়ৎকার চিন্তা করিলেন, শেষে বলিলেন, ভয়ের কোনো কারণ দেখিনি। ওই যে বলেছে, ইচ্ছা করে তোমার গলাটা টিপে দিই। না, তা পারবে না, হাজার হোক স্বামী তো বটে। আর ওই যে বলেছে, বিয়ে করো না, করলে তোমার অশেষ দুর্গতি হবে। অশেষ দুর্গতি হবে তার মানে নাও হতে পারে যে আমি তোমার অশেষ দুর্গতি করব। ওর মানে বোধ হয় এই যে অধিক বয়সে বিবাহ করলে যে সমস্ত সাংসারিক অশান্তি উপস্থিত হয়, তাই তোমারও অদৃষ্টি ঘটবে। অতএব বিবাহ করিবার লোভটি সম্বরণ করা গেল না। পরদিন আশীর্বাদ হইয়া গেল, কিন্তু ক্ষেত্রমোহন যে ভৌতিক পত্র পাইয়াছেন সে কথাও রাষ্ট্র হইতে বিলম্ব হইল না। নায়েব রজনীবাবুর কানেও ক্রমে এ কথা পৌঁছিল। বিবাহের দিন স্থির হইয়াছে 8ই ফাল্গুন, আর মাত্র 5 দিন বাকি। বিকালে বৈঠকখানায় ক্ষেত্রমোহন জন কয়েক বন্ধু বান্ধব সহ বসিয়াছিলেন। ইহাদের মধ্যে একজন সরকারি উকিল, নাম মনোহর বাবু, অপর একজন নব্য যুবক, নাম সুরেন্দ্রনাথ। এমন সময় বাহিরে শব্দ উত্থিত হইল, বাবু, চিঠি আছে। পরমুহূর্তে ডাকপিয়ন প্রবেশ করিয়া ক্ষেত্রমোহন বাবুর হাতে একখানি পত্র দিল। পত্রখানি হাতে লইয়াই ক্ষেত্রমোহন বাবুর চক্ষু স্থির হইয়া গেল। বলিলেন, মশাই, আহা, আবার সেই। পত্র খুলিয়া পাঠ করিয়া সেখানে সকলের সম্মুখে ফেলিয়া দিলেন। পত্রখানি এইরূপ, শ্রী শ্রী দুর্গা সহায়, প্রণামপূর্বক নিবেদনাঞ্চ বিশেষ। এত সাহস তোমার! আশীর্বাদ পর্যন্ত হইয়া গিয়াছে। তুমি মনে করিয়াছ আমি তোমায় যে পত্র লিখেছিলাম তাহা ফাঁকা আওয়াজ? রসিবামনি তেমন মেয়ে নয়, আমি মানা করা সত্ত্বেও বিবাহ করিবে। এখনো সাবধান হও, এ দুরমতি পরিত্যাগ করো, নইলে একদিন গভীর রাত্রিরে তুমি যখন ঘুমাইয়া থাকিবে, বটগাছ হইতে নামিয়া তোমার বুকে একখান 10 মুনে পাথর চাপাইয়া দিব, ঘুমার ভাঙিবে না। রসময়ী। একে একে সকলে পত্রখানি পড়িলেন। পড়িয়া স্তম্ভিত হইয়া বসিয়া গেলেন। একজন নব্য মুক্তার বলিয়া উঠিলেন, হে হরেশীয়, স্বর্গে ও মর্তে এমন অনেক জিনিস আছে যাহার বিষয় তোমার দর্শন বিজ্ঞান স্বপ্নেও অবগত নহে। সন্ধ্যা হইয়া গিয়াছিল। সেদিনকার মতো সভাভঙ্গ হইল। সেই বটগাছের তলা হইতে যাইতে যাইতে সুরেন্দ্রবাবুর গাটাও যেন কেমন করিয়া উঠিল। খুড়া মহাশয় কোথায় বেড়াতে গিয়াছিলেন। তিনি বাড়ি ফিরিয়া আসিয়া দ্বিতীয় পত্রের কথা শুনিয়া বলিলেন,
দেখো ক্ষেত্তর, ব্যাপারটা ক্রমেই গুরুতর হয়ে দাঁড়ালো। বিবাহটা না হয় এখন বন্ধই রাখা যাক। আমার মতে বৎসর পূর্ণ হলেই গয়ায় গিয়ে একটা পিণ্ড দিয়ে এসো, উদ্ধার হয়ে যাবেন। বৎসর পূর্ণ হতে তো আর বেশি দেরি নেই, আর মাসখানেক হলেই হয়। তখন নির্বিঘ্নে শুভ কর্ম শেষ করা যাবে। কন্যার পিতাকে বলিয়া বিবাহের দিন পিছাইয়া দেওয়া হইল। গয়া শ্রাদ্ধ সারিয়া আসিয়া ক্ষেত্রবাবু বিবাহ করিবেন ইহা জানিতে পারিল। ইতিমধ্যে একটা বড় মোকদ্দমায় ক্ষেত্রবাবুর সারাদিন সাক্ষীদিগকে তামিল দিতে হইতেছে। মোকদ্দমার পূর্বদিন সন্ধ্যাবেলা কাছারি হইতে ফিরিবার সময় রসময়ীর তৃতীয় পত্র ক্ষেত্রবাবুর হস্তগত হইল। তাহাতে অন্যান্য কথার সহিত লেখা আছে, শুনিলাম নাকি গয়ায় আমার পিণ্ডি দিতে যাইতেছ। ভাবিয়াছ বুঝি পিণ্ডি দিলে আমি উদ্ধার হইয়া যাইব, তখন স্বচ্ছন্দে বিবাহ করিবে? গয়ায় যদি যাও তবে চোরের বেশ ধরিয়া রেলগাড়িতে প্রবেশ করিয়া তোমার বুকে ছোড়া বসাইয়া দিব। ক্ষেত্রবাবুর আর বাড়ি যাওয়া হইল না। কাছারির পোশাকেই মনোহর বাবুর বাড়ি গিয়া তাহাকে পত্র দেখাইলেন। মনোহর বাবু পত্র পড়িয়া বলিলেন, এ যে বড়ই বিপদ দেখছি। বিবাহ করবার পরিকল্পনা আপনাকে ত্যাগ দিতে হলো। অবশেষে ক্ষেত্রবাবু ডাকবাংলায় গিয়া সফটমোর সাহেবকে ভৌতিক পত্র তিনখানি দিলেন এবং একটি তুলনার জন্য রসময়ীর কয়েকখানি পুরাতন আসল পত্র দিয়া আসিলেন। ইচ্ছা দুই পত্রের হাতের লেখা এক কি না সেটা জানা। পরদিন প্রাতঃকালে সরকারি উকিল মনোহর বাবুকে সঙ্গে লইয়া ক্ষেত্রমোহন আবার ডাকবাংলায় উপস্থিত হইলেন। সাহেব বলিলেন, পরীক্ষাধীন পত্র তিনখানি এবং আসল পত্রগুলি সমস্তই এক হস্তের লেখা। পত্রগুলি জাল প্রমাণিত হইলে তিনি আবার বিবাহ করিয়া সুখী হইতে পারিতেন। ভয়ে গয়ায় গিয়া পিণ্ডদানও করিতে পারিলেন না। তাহার অদৃষ্টে বুঝি বিবাহ আর নাই। চৈত্র মাস আসিল, বসন্তের বাতাস বহিতেছে। দোল উপলক্ষে কাছারি বন্ধ। ক্ষেত্রমোহন বাড়িতে বসিয়া নিজ দূর অদৃষ্টের বিষয়ে চিন্তা করিতেছিলেন। এমন সময় একজন আসিয়া সংবাদ দিল, হালি শহরে তাহার শ্বশুরবাড়িতে মহা বিপদ উপস্থিত। দোল উপলক্ষে বাজি পোড়াইতে গিয়া একখানি বোম ফুটিয়া তাহার ছোট সম্বন্ধী সুবোধ বিশেষ আঘাত প্রাপ্ত হইয়াছে। তাহাকে হুগলির হাসপাতালে আনা হইয়াছে। শুনিয়া ক্ষেত্রবাবু থাকিতে পারিলেন না। গাড়ি ভাড়া করিয়া হাসপাতাল অভিমুখে ছুটিলেন। সেখানে গিয়া দেখিলেন ছেলেটির অবস্থা সংকটাপন্ন। নিচে মেঝের উপর বসিয়া বিধবা বিনোদিনী রোদন করিতেছেন। সমস্ত দিন ঔষধ প্রয়োগ ও শুশ্রূষা চলিল। সন্ধ্যার দিকে ডাক্তারেরা বলিলেন, আর প্রাণের আশঙ্কা নাই। ক্ষেত্রমোহন শালিকাকে বলিলেন, ঠাকুরঝি, সন্ধ্যা হলো, এইবার বাড়ি চলো। বিনোদিনী তো কিছুতেই সুবোধকে ছেড়ে যাইবেন। অবশেষে অবস্থা বুঝিয়া হাসপাতালের ডাক্তারেরা বলিলেন, আপনাকে বাড়ি যেতে হবে। এখানে তো রাত্রে থাকতে পারেন না, কাল সকালে আবার আসবেন। এখন আর কোনো ভয় নেই, বিপদ যা তা কেটে গেছে। আমরা সেবা শুশ্রূষা করব, আপনার কোনো চিন্তা নেই, আপনি বাড়ি যান। অনেক বুঝাইতে বিনোদিনী সম্মত হইলেন। ক্ষেত্রমোহনকে বলিলেন, তুমি তবে আমায় হালি শহরে নিয়ে চলো। রাত্রে সেখানে থাকবে, কাল ভোরে আবার এখানে আমায় পৌঁছে দিতে হবে। ক্ষেত্রমোহন তাহাই করিলেন। হালি শহরে রাত্রি কাটিল। ভোরে উঠিয়া সহস্তে এক ছিলিন তামাক সাজিয়া ক্ষেত্রমোহন ধূমপান আরম্ভ করিয়াছেন। এমন সময় বাড়ির বাহিরে মহা গণ্ডগোল উপস্থিত হইল। তাড়াতাড়ি হুঁকা রাখিয়া বাহিরে গিয়া দেখিলেন লাল পাগড়িতে বাড়ি ঘেরাও করিয়া ফেরিয়াছে। অশ্বপৃষ্ঠে স্বয়ং পুলিশের সুপারিনটেন্ডেন্ট সাহেব দুয়ারে দাঁড়াইয়া। পুলিশ সাহেবের সহিত ক্ষেত্রবাবুর পরিচয় ছিল। নথ সেলাম করিলেন। সাহেব চুরুট মুখে বলিলেন, হ্যালো মুখটিয়ার, তুমি এখানে কি করিতেছ? ক্ষেত্রবাবু বলিলেন, হুজুর, এই আমার শ্বশুর বাড়ি। ইহা তোমার শ্বশুর বাড়ি আছে? উত্তম, আমি তোমার শ্বশুর বাড়ির সাজ করিবে। কেন হুজুর? এখানে বোমা তৈরি হয় কিনা দেখিবে, ইহা সার্চ ওয়ারেন্ট আছে। বলিয়া সাহেব সার্চ ওয়ারেন্ট খানি ক্ষেত্রবাবুর হস্তে প্রদান করিলেন। ক্ষেত্রবাবু সেখানা দেখিয়া
সাহেবকে বলিলেন, হুজুর মালিক যা ইচ্ছে করিতে পারেন। সাহেব বলিলেন, শ্রীলক খানকে লুকাইয়া রাখো। পুলিশ গৃহমধ্যে প্রবেশ করিল। শ্রীলকগণের মধ্যে কেবল বিনোদিনী। তিনি পুলিশের ভয়ে কোথাও লুকাইবার প্রয়োজন দেখিলেন না। হরিনামের মালাটি হাতে করিয়া উঠানে তুলসীতলায় বসিয়া রহিলেন। খানা তল্লাশি আরম্ভ হইল। বন্দুক, বারুদ, ডিনামাইট, বোমা, তার কোনো কিছুই কিন্তু এখানে পাওয়া গেল না। যাহা পাওয়া গেল তাহা হলো খানকতক কালীঘাটের পট, একখানা আর্ট স্টুডিওর গণেশ মূর্তি, জমিদারের খানকতক পুরানা দাখিলা এবং একটা ধুলিমলিন চিঠির ফাইল। বিনোদিনীর বাক্স হইতে বাহির হইল এক বান্ডিল চিঠি এবং খানকতক ঠিকানা লেখা সাদা খাম। ক্ষেত্রমোহন দেখিলেন সাদা খামগুলির প্রত্যেকখানিতে তাহারই শিরোনামা লেখা এবং রসময়ীর হস্তাক্ষর। পুলিশ সাহেবের অনুমতি লইয়া খাম ও চিঠিগুলি ক্ষেত্রবাবু পরীক্ষা করিতে লাগিলেন। খানকুড়ি চিঠি রহিয়াছে, সমস্তই বেগুনি রঙের ম্যাজেন্টা কালিতে রসময়ীর হস্তাক্ষরে লিখিত। কয়েকখানি চিঠি খুলিয়া ক্ষেত্রবাবু পাঠও করিলেন। নানা অবস্থা কল্পনা করিয়া অনুমানে পত্রগুলি লিখিত। কোনো কোনোটাতে বটর কাছে বাসস্থানের কথাও আছে। একখানাতে আছে, গয়ায় পিণ্ডদান করিয়া আসিয়াছ বলিয়া মনে করিও না আমি আর তোমার অনিষ্ট করিতে পারি না, এখনো রশি বামনি তোমার ঘর মটকাইতে পারে। একখানাতে রহিয়াছে, শুনিলাম বিবাহের দিন স্থির হইয়াছে, এখনো সাবধান। একখানাতে আছে, করল তোমার বিবাহ, এত মানা করিলাম কিছুতেই শুনিলে না, আচ্ছা বাসর ঘরে আগুন জ্বালাইয়া তোমাকেও তোমার বধূকে পোড়াইয়া মারিব, ইত্যাদি। সমস্ত ব্যাপারটা দিনের আলোর মতো তখন ক্ষেত্রমোহনের নিকট পরিষ্কার হইয়া গেল। বিনোদিনী তুলসীতলায় বসিয়া সমস্ত দেখিতেছিলেন। ক্ষেত্রমোহন বাবু বলিলেন, ঠাকুরজি এসব কি? ঠাকুরজি আপন মনে মালা জপ করিয়া যাইতে লাগিলেন। সমাপ্ত। আজকের এই পর্ব আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, আর এরকম আরও গল্প ভবিষ্যতে শুনতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটাকে। ধন্যবাদ।